বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বন্ধুরা কেমন আছেন? জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ থেকে আমি কাউসার আহমেদ কলি আবার আপনাদের সামনে। এই রাতে নিশ্চয়ই যারা জেগে আছেন তারা ভালো আছেন, যারা ঘুমাচ্ছেন কালকে আগামী দেখবেন তাদেরকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি কাউসার আহমেদ কলি শুরু করছি আপনাদের সামনে। কিছু বর্তমান সময়ের কিছু কথা না বললেই নয়, সেই জন্য হাজির হয়েছি। টপ অফ দ্য নিউজ। তৌহিদ আফ্রিদি গতকাল গ্রেপ্তার হয়েছেন এবং এ নিয়ে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ কথা উঠছে এবং কথা চলছে। অপরাধী কে অপরাধী না এসব নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আসলে তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারটা আসলে সময়ের ব্যাপার ছিল। তিনি ডিবি হারুনের সাথে বহু নাটকীয় ঘটনা করেছেন এবং আওয়ামী লীগের দোসর তো ছিলেনই। আওয়ামী লীগ নেতাদের তোষামতি করা ছিল তার কাজ এবং কাজ উদ্ধার করা, এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তিনি বিভিন্ন মেয়েদের সাথে কীরকম সম্পর্কগুলো গড়ে তুলেছিলেন সেটা আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে জানতে পারি। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন, সে যেই হোক, আইন যদি অপরাধী হয় সে সাজা পাবে, আর অপরাধী না হলে ছাড়া পাবে। এতে আমাদের কোনো অসুবিধা নেই। তাই আমরা চাই তৌহিদ আফ্রিদি অবশ্যই অপরাধ তো সে করেছেই, তার অপরাধগুলো প্রমাণ করে তার আইন যে ব্যবস্থা নেয় সে ব্যবস্থাটা গ্রহণ করুক। আইন, আদালত অপরাধ কখনো কখনো পারিবারিক সমস্যাগুলোকে দেখে না। ওনার স্ত্রী 6 মাসে প্রেগনেন্ট, ওনার মা অসুস্থ বা কি তার চাচা চাচি অসুস্থ, সেটা নিয়ে আইন বসে থাকবে না। আইন তার নিজস্ব ধারায় চলবে। আমরা এটাই কামনা করি। আসা যাক, আপনাদের সামনে আসলে অনেকগুলো খবর নিব, তবে আন্তর্জাতিক কিছু খবর না বললেই নয়। আন্তর্জাতিক খবর, গাজা জ্বলছে, গাজা চলছে অনাহারে, অর্ধাহারে এবং পুষ্টিহীনতায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভুগছে এবং বহু শিশু জীবন দিচ্ছে, পুষ্টিহীনতায় জীবন দিচ্ছে, বোমার আঘাতে জীবন দিচ্ছে, গুলিতে যুবকরা মারা যাচ্ছে এবং মা বোনেরা তাদের শরীরের বস্ত্র, নতুন কাপড় থেকে কিনবে, মার্কেটে নেই, কিছুই তো নেই, বস্ত্র নিয়ে লজ্জাস্থান ঢাকতেও কষ্ট করছে। আমরা সংবাদগুলো দেখছি, কেউ নজর এড়িয়ে যাচ্ছি, কেউ ভাবছি যা হওয়ার হবেই। কিন্তু আমাদের মুসলিম বিশ্বগুলো, ইরান হুঙ্কার দিয়েছিল, এরপর আর এখন দেখছি গাজা আগের জায়গায় চলে গেছে। মহান আল্লাহ যদি সহায় থাকে আমরা দেখব নেতানিয়াহু এবং ইসরায়েলের পতন দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় করে, হে আল্লাহ আপনি আমাদের মজলুমদেরকে সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া আমরা আর কোনো রাস্তা দেখছি না নেতানিয়াহুর পতন। এরপরে আসা যাক আওয়ামী লীগের ঝটিকা মিছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল। তারা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, দোকানদার বেশে, ফুটপাতের ব্যবসায়ী বেশে, কেউ বা বিভিন্ন কাজের ফাঁকে হাঁটাহাঁটি করার এই বেশে, এভাবে বেশে মিলেমিশে তারা হঠাৎ করে ঝটিকা মিছিল করছে এবং তারা বিভিন্ন জায়গায় মিলিয়েও যাচ্ছে। এই আওয়ামী লীগ এখন ঝটিকা মিছিল করে, তাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতে ইসলাম সহ যারাই মিছিল করতে চাইতো তাদের মিছিল করতে দেওয়া হতো না। টিয়ার সেল, রাবার বুলেট, এরপরে ডাইরেক্ট বুলেটগুলো মারত। একটু আওয়ামী লীগের শিক্ষা উচিত, তোরা ঝটিকা মিছিল করছিস কিন্তু তোদেরকে কেউ রাবার বুলেট বা কাদানি গোছ ইত্যাদি মারছিল। এটাই হলো গণতন্ত্র। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের উপরে কোনো সরকার গুলিবর্ষণ করে না, যেটা আওয়ামী লীগরা করেছিল। এখন যদি এই সরকারের পুলিশ বাহিনী যদি অ্যাকশনে যেত, তাহলে বিভিন্ন মিডিয়া ছড়াতো যে এই করেছে সেই করেছে, আর তখন তোমরা বিভিন্নভাবে বিএনপির মিছিলগুলোতে এইভাবে নগ্ন হামলাগুলো চালিয়েছিলে, তখন তোমরা বুঝতে পারোনি। যাক, ঝটিকা মিছিল পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে, পৃষ্ঠপোষকতা আপনারা পাবেন না, এবং আমি চাই বাংলাদেশ সরকার এই ব্যাপারটা দেখবে। এরপরে আসা যাক পিআর পদ্ধতি। মার্কা থাকবে, প্রার্থী থাকবে না, জনগণ ভোট দিবে, সর্বশেষ সকল ভোট হিসাব করে সেই পার্সেন্ট হিসাবে তাদেরকে সিট বন্টন করা হবে। মামুর বাড়ি আবদার, আপনি পার্সেন্ট হিসেবে যে আসন চাইছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদীয় পদ্ধতিতে পিআরের কোনো স্থান আছে বলে আমার মনে হয় না।
তবে আপনারা পিআর পিআর বলে চিল্লাচিল্লি করছেন, সেটা আসলে ঠিক নয়। পিআর পদ্ধতিতে সংবিধানে কোনো জায়গা আছে বলে আমার জানা নেই, এবং জায়গা থাকলে সেটা হয়তো করা যেত। স্বাধীনতার 52-53 বছর বয়সে তো আমরা কখনো পিআর পদ্ধতি নির্বাচন দেখিনি, ডামি নির্বাচন দেখেছি, দিনের ভোট রাতে হতে দেখেছি, ভোটারবিহীন নির্বাচন হতেও দেখেছি, কিন্তু পিআর পদ্ধতির ভোটটা আমরা দেখিনি। নতুন নতুন সংযোজন, এটা কি আমরা দেখব কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। এরপরে আসুন বাংলাদেশ জামাতে ইসলামী। একটা তকমা ছিল রাজাকার, যুদ্ধ অপরাধী, বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশ চায়নি, একটা তকমা ছিল। সে তকমাটা নব্য আন্দোলনের মাঝে কিছুটা ঢেকে গিয়েছিল, যে তারা বাংলাদেশের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। এখন তারা আবার সে তকমাটা ফিরে পেতে চাচ্ছে এবং তাদের রূপটা দেখাচ্ছে। আপনারা জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবেন, জনগণের ভোটে যান, এতে তো কারো কোনো অসুবিধা নেই। জনগণের সাথে সম্পৃক্ত থাকুন, কিন্তু মব সৃষ্টি করবেন না, অপচেষ্টা করবেন না, আপনারা নিজেদের জাহির করার অপচেষ্টা করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে, এত বড় একটা দলের সাথে, রাজনৈতিক দলের সাথে আপনারা কোনোভাবেই নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী গড়ে তুলবেন না। জনগণ যাকে ভোট দেবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। তবে আমরা নির্বাচনমুখী রাষ্ট্রটা চাই, এবং অপপ্রচার, অপব্যাখ্যা এবং মব সৃষ্টি না করি। জামাতের কাছে আমার সবিনয় নিবেদন থাকবে। রুমিন ফারহান আর হাসনাত আবদুল্লাহ দ্বন্দ্বটা এখন চরমে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যগুলো শুনতে পাচ্ছি। তবে রুমিন ফারহান অবশ্যই শালীনতা বজায় রেখে কথা বলবেন, পাশাপাশি হাসনাত আবদুল্লাহকেও একটু বলবো, আপনার জুলাই আন্দোলনের নায়ক, অনেকে বলে মহানায়ক, কিন্তু আপনারা মহানায়ক থাকুন, নায়ক থাকুন। রাষ্ট্রের প্রয়োজনে আপনারা নিজেদেরকে সঙ্গবদ্ধ রাখুন এবং রাষ্ট্রের প্রয়োজনে দরকারি কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেখানে বিতর্ক সৃষ্টি হয়। এটা আমরা চাইবো না। আপনারা বীরের মর্যাদা পেয়েছেন, আপনারা আন্দোলন সংগ্রাম যা কিছু করেছেন, আপনাদের একটা গ্রহণযোগ্যতা আছে, সেটাকে কাজে লাগান। বাংলাদেশ সকল মানুষ আপনাদের সম্মানের চোখে দেখবে। এনসিপি গঠন করেছেন, আপনারা যদি সরকার গঠন করতে পারেন তাদের তো কারো কোনো অসুবিধা নেই। এটা তো আর ডামি নির্বাচন হবে না, বা ভোটারবিহীন বা দিনের ভোট রাতে হবে না। আপনারা ভোটে আসুন, জনগণ একত্রিত করুন। বিএনপিকে শুধু শুধু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না, এতে করে জনপ্রিয়তা হয়তো হ্রাস পেলেও পেতে পারে, সেটা আপনারা ভালো জানেন। আসা যাক, আমাদের চলতেই থাকবে। আসার কথা হলো, আমাদের দেশে একটু গণতন্ত্রের চর্চাটা চলছে এখন। জনগণ আগে হোটেলে, চায়ের দোকানে, রাস্তায় বিভিন্নভাবে, আমরা আওয়ামী ফ্যাসিবাদের সময় রাজনীতিক বিষয়ে কথা বলতে পারতাম না। কথা বললেই দোকানদার বলতো রাজনীতিক আলাপ নিষিদ্ধ, রাস্তায় বলতো রাজনীতি করলে, আওয়ামী লীগ বিরোধী বললে জেলে যেতে হবে, নাহলে দেখে নেবে। এখন কিন্তু এই জিনিসগুলো ঘটছে না। এটা আমাদের সবচেয়ে বড় আশার কথা। গণতন্ত্রর চর্চা বাংলাদেশের প্রতিটা জায়গা হবে, এটা বাংলাদেশের জনগণের অধিকার। সেই চর্চাটা এখন আসছে। আমি দর্শকদের বলছি, যারা আওয়ামী লীগকে এখনও সমর্থন করেন, অনেক ভোটার আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তাদেরকে বলছি, দেখুন, আপনারা এখন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টগুলো করতে পারছেন, আপনাদের কথাগুলো বলতে পারছেন, আপনাদের ভিডিওগুলো আপলোড করতে পারছেন। আপনাদের মনে সেটা ছিল না। বিএনপির সব পোস্ট আপলোড হতো না, একটা কমেন্টস করতে গেলে সেটা আপলোড হতো না, সেটা আমরা ফেসবুকে দেখতে পেতাম না। আর এখন আপনাদের সকল কিছু আপনারা ফেসবুকে দেখতে পান। এটাই হচ্ছে গণতন্ত্র, যেটাকে আপনারা বন্দি করে রেখেছিলেন, যেটাকে আপনারা আয়না ঘরে আটকে রেখেছিলেন। যদি আপনারা গণতন্ত্রকে বন্দি না করতেন, বাক স্বাধীনতাকে কেড়ে না নিতেন, আজকে হয়তো আপনাদের পলায়ন করতে হতো না, বাংলাদেশ রাষ্ট্রের কাছে আপনারা ধিকৃত এবং নিন্দিত হতেন না। এবং যারা সমর্থন করছেন তাদেরকে বলছি, আপনি নিজের বিচারটা নিজে করতে পারলে অন্যের দরকার হয় না। আপনি হয়তো আওয়ামী লীগকে ভালোবাসেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটু যাচাই করেন, বাছাই করেন, বোঝেন যে আপনারা বিএনপির কোনো নেতাকর্মীকে কথা বলতে দেন নেই, সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেন নেই। যদি কেউ কিছু কঠিন পোস্ট করেছে, তাকে জেলে যেতে হয়েছে, সাংবাদিক হোক, লেখক হোক, সাধারণ মানুষ হোক, বা কোনো নেতাকর্মী হোক। এই জিনিসগুলো আপনারা দেখেছেন। এখন আপনারা যে লিখছেন, আপনারা কি গ্রেপ্তার হচ্ছেন? নিশ্চয়ই হচ্ছেন না, কারণ এটাই হচ্ছে গণতন্ত্র, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং গণতন্ত্র।
লীগকে খারাপ কেন বলবো? আপনি চিন্তা করে দেখুন, আপনার বাক স্বাধীনতা যে এখন হরণ করলে আপনারা ফেসবুকে কী বলতেন? আপনারা কী বলতেন? আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে, এটাই হচ্ছে গণতন্ত্র। যে গণতন্ত্রকে আওয়ামী সরকার কফিনে ভরে রেখেছিল। তাই এই দিকটা তাই এই জিনিসগুলো দেখবেন। আর কিছু ঘটনা ঘটছে, তার মধ্যে অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্রে, মুসলমান অধ্যুষিত একটি রাষ্ট্রে এখন গণতন্ত্র ফিরে আসছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার অধিকারটা ফিরে পাচ্ছে। আমরা ডেমরা থানার ডগায়ের একটি ঘটনা এটা নিয়ে নিউজ করেছিলাম। শুভজিৎ সরকারের পরিবারকে নিয়ে একজন ইউটিউবার উম্মে রুমি সুমি তার চাঁদাবাজি এবং মিথ্যা বানোয়ার একটা ইউটিউব নিউজ করে তাদের পক্ষে যে দাঁড়ায় তাদেরকে সে বদনাম করে এবং বিভিন্ন অপবাদ দেয় এবং নোংরা গল্প করে ইউটিউব চ্যানেলে আপলোড করে। এই জন্য আমরা প্রতিবাদ করেছি। আমাদের দৈনিক স্বাধীন সংবাদের বিরুদ্ধে উনি লিখেছে, উনি বলেছেন আমাদের সংবাদপত্র নাকি চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে গেছে। এবং হিন্দু পরিবারটির পক্ষে আমি কাউসার আহমেদ পনি দাঁড়িয়ে তাদেরকে এই চাঁদাবাজির হাত থেকে মুক্ত করার চেষ্টা করেছি এবং চেষ্টা অব্যাহত আছে। আপনাদের সকলের কাছে আমার সবিনয় অনুরোধ, শুভজিতের পরিবারকে সহযোগিতা করুন এবং আইনের শাসন যদি উনি পেতে পারে সেই ব্যবস্থা করে দিন এবং উনি যদি সুষ্ঠু বিচার হয় উম্মে সুমিরুমা এবং তার মেয়ে কণার এই বিভিন্ন অপপ্রচার তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই জিনিসটা চাচ্ছি। সর্বশেষ আমরা জানতে পারলাম ঐতিহ্যবাহী আনন্দ বেকারিটা কে বা কারা কিছু লোক হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এবং দখল নেওয়ার অপচেষ্টা করছেন। এত কষ্টের এবং আমাদের ঐতিহ্যবাহী আনন্দ বেকারিটার উপরে কেন রাজনীতি? দুনিয়াতে রাজনীতি করার জায়গা নেই। এটা করে বিতর্ক কেন সৃষ্টি করছেন? আনন্দ বেকারির ঐতিহ্য কষ্টে ঘামে এবং অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন একটি প্রতিষ্ঠান তিনি দাঁড় করিয়েছেন। এটা তার প্রাপ্য মর্যাদা এবং সম্মানের বিষয় এবং তার কষ্টের ফল। এই আনন্দ বেকারিটাকে আপনারা যারা বন্ধ করে দিয়েছেন এবং দখল করার চেষ্টা করছেন সেই ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর অবশ্যই আইনের প্রতি আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলবো তার সুষ্ঠু তদন্ত সম্পর্কে যার আনন্দ বেকারির মালিককে আনন্দ বেকারিটা বুঝিয়ে দেওয়া। সর্বশেষ আমি বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট আছে, উঠছে নামছে, হারছে জিতছে। বাংলাদেশের ফুটবল নতুন জাগরণ পুরুষরা এনেছেন হামজা চৌধুরী, সামিদ সোম, কিউবা মিচেল সহ আরও কিছু বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় এসে বাংলাদেশের ফুটবলটাকে নতুন জাগরণ সৃষ্টি করেছে। তবে সবচেয়ে আসার কথা হলো আমাদের নারী ফুটবল, সেটা মূল দল অনূর্ধ্ব 19 দল, অনূর্ধ্ব 17 দল। তারা এখন দক্ষিণ এশিয়া অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ভবিষ্যতে নারী ফুটবলের মাধ্যমে হয়তো আমরা বিশ্বকাপ খেলেও ফেলতে পারি। তাই তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আগামী বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করার জন্য আমরা অবশ্যই তাদেরকে আমরা সমর্থন করে যাব, তাদেরকে উজ্জীবিত করে যাব। তারা যাতে আমাদেরকে স্বপ্নের বিশ্বকাপে নিয়ে যেতে পারে, অলিম্পিক ফুটবলে আমাদের অংশগ্রহণটা থাকে, সেই চেষ্টাটাই করব। সবশেষে আমরা বলবো বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পাবে এবং একটাই কথা, তারুণ্যের প্রথম ভোট অবশ্যই সৎ এবং যোগ্য প্রার্থীর পক্ষে হোক। থাকবো সবাই মিলেমিশে, আমরা ভোট দিব যোগ্য সৎ প্রার্থী দেখে এবং বুঝে। এটাই হোক আমার স্লোগান। আমাদের আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, থাকবে বাক স্বাধীনতা, থাকবে মুক্ত চিন্তা, থাকবে জনগণের অধিকার, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো দারিদ্র্য, থাকবে না কোনো অপশক্তির উত্থান এবং সন্ত্রাস চাঁদাবাজদের দৌরাত্ম্য এবং দুর্নীতিকে জিরো টলারেন্সে যাতে আমরা আনতে পারি, সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং বৈদেশিক মুদ্রা আরও যাতে আরোহণ করা যায় সেই উদ্দেশ্যে এমন একটি সরকার আসুক তারা যাতে বেশি বেশি করে আমাদের জনশক্তিকে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে সেই চেষ্টাটা করবে এবং আমাদের শিক্ষার মানটা যাতে আরও আগে হয়। অটো পাস বাদ দিয়ে এবং খাতা না দেখে 80% 90% পরীক্ষা পাস দেখানো এই ট্রেডিশনটা যাতে না থাকে সেজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকলো। এবং কথা বললে অনেক বলা যাবে, ভাইরা অনেক রাত হয়ে গেছে। তবে আরেকটি লাইভে আবার আসবো আমি, কাউসার আহমেদ পনির, আপনাদের কাছে দৈনিক স্বাধীন সংবাদ থেকে সবসময় আপনাদের পাশে থাকবো। যাত্রাবাড়ি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।